আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত পর্বে আমরা সেশন ১ সম্পর্কে আলোচনা করছি এবং সবগুলো পূরণকে দেওয়ার চেষ্টা করেছি এবং আজকে সেশন ২ সম্পর্কে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা সেশন ২ এ কি বলা আছে দেখি। সেশন ২ সমস্যা পেলাম, এবার খুঁজব সমাধান আছে কোথায়। আমরা গত সেশনে বুঝতে পেরেছি যে আমাদের প্রতিদিনের সমস্যার ধরন অনুযায়ী আমাদের বিভিন্ন রকম তথ্যের প্রয়োজন হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটি সমস্যার সমাধান করে সেই সমাধানটি নিয়ে আমাদের আশেপাশের মানুষকে সচেতন করব। আজকের সেশনে আমরা বোঝার চেষ্টা করব এই সমাধানগুলো কোথায় আছে, অর্থাৎ যে তথ্যগুলো আমরা চাই সেগুলো এখন কোথায় আছে, সেগুলোর উৎস কি। তথ্যের উৎসকে দুই ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই জায়গায় মুখস্থ করে রাখতে পারো, তথ্যের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। ১ নাম্বার মানবীয় উৎস, ২ নাম্বার জড় উৎস। মনে করো তোমার বাসায় একজন এসে জানিয়ে গেলেন কেন টিকা দেওয়া প্রয়োজন। আবার তোমার অভিভাবকের মোবাইল ফোনে কখন কোথায় টিকা দিতে হবে তার তথ্য এলো। এখানে তোমার বাসায় আসা ব্যক্তি হলেন মানবীয় উৎস, ফোনটি হলো কি? জড় উৎস। পয়েন্ট নাম্বার ১, মানবীয় উৎস হলো যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে। জড় উৎস কি? জড় উৎস হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হচ্ছে। পৃষ্ঠা নাম্বার ৪ এ চলে যায়। ৪ এ কি আছে দেখি। আমরা কি জানি জরিপ করতে বা সংবাদ প্রস্তুত করতে ভিন্নভাবে তথ্যকে বিশ্লেষণ করা যায়? এক্ষেত্রে তথ্যের উৎসকে অন্য দুইভাবে দেখা হয়, যেগুলো হলো ১ নাম্বার প্রাথমিক উৎস বা মূল উৎস, ২ নাম্বার মাধ্যমিক উৎস বা পরোক্ষ উৎস। তথ্যের মানবীয় উৎস এবং জড় উৎস এই নামগুলো দিয়েই আমরা অনুমান করতে পারছি কোনগুলো মানবীয় উৎস আর কোনগুলো জড় উৎস। মানবীয় উৎসগুলো বিভিন্ন রকম হতে পারে। নিচের ছকের মানবীয় উৎসগুলো দেখে নেই আর ভেবে দেখি এই ধরনের উৎস থেকে আমরা কখনো তথ্য নিয়েছিলাম কিনা। ঘর ১.১-এ বিশেষজ্ঞ, অভিজ্ঞ ব্যক্তি, ৩ নম্বর প্রত্যক্ষদর্শী, ৪ নম্বর কি ভুক্তভোগী। প্রিয় শিক্ষার্থী, বিশেষজ্ঞ যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়ে যার যথেষ্ট জ্ঞান রয়েছে তাকে কি বলে? বিশেষজ্ঞ বলে। যেমন যদি কোনো স্বাস্থ্য বিষয় নিয়ে তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট বিষয়ের কি চিকিৎসক, কৃষি বিষয়ে তথ্যের প্রয়োজন হলে উপজেলা কৃষি বিশেষজ্ঞ। অভিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি কাকে বলে? যে বিষয়ে তথ্যের প্রয়োজন সে বিষয়ে যার অভিজ্ঞতা রয়েছে তাকে কি বলে? অভিজ্ঞ ব্যক্তি বলে। যেমন কৃষি বিষয়ক হলে কৃষক, কোন নির্দিষ্ট রোগের ওপর হলে ওই রোগের কি আক্রান্ত রোগী। প্রত্যক্ষদর্শী, কোনো ঘটনা যে নিজে দেখেছে, যেমন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তথ্য প্রয়োজন হলে উৎস হতে পারে একজন কি মুক্তিযোদ্ধা। ৪ নাম্বার ভুক্তভোগী, যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়টির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কেউ। যেমন বিষয়টি যদি বাল্যবিবাহ হয় তাহলে উৎস হবে বাল্যবিবাহ শিকার হয়েছে এমন কেউ বা তার অভিভাবক। এবার দেখি সবাই মিলে ঘরটি পূরণ করি। জুয়েল তার বাবার সাহায্য নিয়ে ইন্টারনেট ব্যবহার করে খুঁজলো তার এলাকায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে কিনা, যেখানে সে কম্পিউটার শিখতে পারে। এখন ইন্টারনেট বা যে ওয়েবসাইট থেকে জুয়েল তথ্যটি নিল তা হয়ে গেল তার হয়ে গেল কি প্রয়োজনীয় তথ্যের উৎস। এটি কি ধরনের উৎস? এটি হচ্ছে উত্তর জড় উৎস। পরের পৃষ্ঠায় চলে যায়। পরের পৃষ্ঠায় কি বলা আছে দেখি। পরের পৃষ্ঠায় মিতু তার মাকে জিজ্ঞেস করলো, মা, বাজারে কি আম পাওয়া যায়? মা উত্তর দিলেন, মা কি ধরনের উৎস? মা মানবীয় উৎস। আরেকটু ভেবে কি বলা যায়? মা কোন ধরনের মানবীয় উৎস? টিক চিহ্ন দাও। মা কোন ধরনের মানবীয় উৎস? মা হচ্ছে অভিজ্ঞ। মা কি অভিজ্ঞ। মিতু ও তার বন্ধুরা মিলে ঠিক করলো বিদ্যালয়ে একটি বাগান করবে, কিন্তু তারা জানে না তাদের এলাকার মাটি ও আবহাওয়ার জন্য কোন ধরনের গাছ কি উপযোগী কিংবা সেই গাছের যত্ন কিভাবে নিতে হবে। তাদের বিদ্যালয়ের মালিক এসে তাদের প্রয়োজনীয় সব তথ্য দিয়ে সাহায্য করলেন। তাহলে বিদ্যালয়ের মালিক কি ধরনের উৎস বলো তো দেখি। উত্তর বিদ্যালয়ের মালিক কি মানবীয় উৎস। আর একটু ভেবে কি বলা যায় মালিক কি ধরনের মানবীয় উৎস? মালিক হচ্ছে কি অভিজ্ঞ
ধরনের উৎস। অভিজ্ঞ বলতে বোঝায় যার কি জ্ঞান ও বিষয় সম্পর্কে কি জ্ঞান রয়েছে। তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে করোনা ভাইরাস বিষয়ক একটি পোস্টার দেখতে পেলে। করোনা ভাইরাস সম্পর্কে তোমার মনে কিছু প্রশ্ন ছিল। পোস্টার পড়ে তুমি সেই প্রশ্নগুলোর উত্তর পেলে। পোস্টার কি ধরনের উৎস? পোস্টার হচ্ছে জড় উৎস। এই জায়গায় লিখবা জড় উৎস। পরের পৃষ্ঠায় চলে যাওয়া হোক। পরের পৃষ্ঠায় দেখি কি বলা আছে। ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে পারি। তোমার যদি ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকে এবং ব্যবহারের জন্য পরিবারের অনুমতি থাকে, তাহলে ইন্টারনেট ব্যবহার করে তথ্য অনুসন্ধানের চেষ্টা করতে পারো। তবে মনে রাখবে, যদি ইন্টারনেট না থাকে তাহলে সেটি নিয়ে মন খারাপ করার কিছু নেই। এটি ছাড়াও আমরা এই বিষয়টি খুব ভালোভাবে শিখতে পারবো। যারা এই ডিজিটাল প্রযুক্তিগুলো আবিষ্কার করেছেন তারা কিন্তু তোমাদের বয়সে এই এই প্রযুক্তিগুলো পাননি। তোমাদের মধ্যে কেউ কেউ আগামী দিনের প্রযুক্তিগুলো আবিষ্কার করবে, যেগুলো আমরা এখন কল্পনা করতে পারছি না। সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সাধারণত ইন্টারনেটে যে তথ্য খুঁজে থাকি। সার্চ ইঞ্জিন হলো এক ধরনের মাধ্যম যার সাহায্যে ইন্টারনেটে থাকা সব তথ্য থেকে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো পেতে পারি। সবচেয়ে পরিচিত সার্চ ইঞ্জিন হলো কি গুগল। এছাড়া রয়েছে বিং, বাইডু, ইয়াহু, ইয়ান্ডেক্স, আক্স.কম ইত্যাদি। কিওয়ার্ড। ইন্টারনেট তার বিপুল তথ্য ভান্ডার থেকে কিওয়ার্ড ধরে আমাদের জন্য তথ্য খুঁজে বের করে আনে। মনে করো আমি জানতে চাইলাম বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম কি। এই পুরো এক বাক্যে কিওয়ার্ড হচ্ছে বাংলাদেশ, ছোট নদী। আমরা চাইলে পরীক্ষা করে দেখতে পারি এই পুরো লাইন লিখলে যে তথ্যগুলো আসে শুধু এই তিনটি শব্দ লিখলেও একই তথ্যগুলো আসে। তাই তুমি যত সুনির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিতে পারবে, তত দ্রুত এবং কার্যকর তথ্য তুমি পাবে। সার্চ দেওয়ার পর তুমি দেখতে পাবে অনেকগুলো ওয়েবসাইটের সাজেশন বা ফলাফল আসে। এক্ষেত্রে অধিকাংশ সময় সবার আগে আসে উইকিপিডিয়া। উইকিপিডিয়ার সব তথ্য কিন্তু নির্ভরযোগ্য নয়। তাই উইকিপিডিয়া থেকে কোনো তথ্য পাওয়ার পর অন্য আরও একটি ওয়েবসাইটও গিয়ে দেখে নেবে সবাই একই রকম তথ্য দিচ্ছে কিনা। তথ্যের পাশাপাশি অনেক সময় অনেক বিজ্ঞাপনের ওয়েবসাইটও চলে আসে। সেগুলোতে ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে না। কোনো ওয়েবসাইট থেকে তথ্য নেবে তা নির্ধারণ করাটাও জরুরি। বাংলাদেশের কোনো তথ্য হলে সরকারি ওয়েবসাইট তথ্য বাতায়ন থেকে নেওয়া সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। তথ্য বাতায়নে খুঁজে না পেলে দেখবে কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের ওয়েবসাইট বা অন্য কোনো নির্ভরযোগ্য ওয়েবসাইট পাওয়া যায় কিনা। ওয়েবসাইটের তথ্যটি সর্বশেষ কবে প্রকাশ করা হয়েছে সেটি দেখে নেওয়াটাও জরুরি। হয়তো তথ্য এতটাই পুরনো যে সেটি এখন আর কার্যকর না হতে পারে। আমরা পৃষ্ঠা নম্বর 7 সেশন 3-এ চলে যাই। সেশন 3, দলীয়ভাবে ঠিক করি আমরা কোন সমস্যাটির সমাধান করতে চাই। আগের সেশনে আমাদের দৈনন্দিন জীবনের একটি সমস্যা এবং তার সঙ্গে সম্পর্কিত তথ্যের উৎস আনার কথা ছিল। আজকের সেশনে আমরা যে সমস্যাগুলো গুরুত্ব অনুযায়ী বাছাই করব এবং নির্ধারিত সমস্যা নিয়ে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব এবং তার সমাধানের পরিকল্পনা করব। এই কাজগুলো করার জন্য আমরা দলে ভাগ হয়ে যাব। একটি দলে মিলেমিশে কাজ করার যে আনন্দের আর কিছু নেই। পৃথিবীর সব বড় বড় কাজ হয় সহযোগিতায়, প্রতিযোগিতা নয়। এখন আমরা দলে ভাগ হয়ে প্রতিটি দল একটি করে সমস্যা নির্ধারণ করব। কাজ শুরু করার আগে ঘর 1.3 পড়ে নেই। দেখি ঘর 1.3 কি বলা আছে। বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাধান্য দেব। প্রথমেও কি বলা আছে, বিষয়টি যেন একটু স্বতন্ত্র বা আলাদা হয়। আচ্ছা, দ্বিতীয়, বিষয়টি নিয়ে পর্যাপ্ত তথ্য আছে এবং আমাদের পক্ষে সেটি খুঁজে বের করা সম্ভব হবে সেটি নিশ্চিত হয়ে বিষয়টি নির্বাচন করব। তৃতীয় নাম্বার, বিষয়টির ওপর তথ্য খুঁজে বের করা এবং তথ্যগুলো সাজিয়ে উপস্থাপনযোগ্য করার জন্য আমরা খুব বেশি সময় পাবো না।
আর একটি শ্রেণী কার্যক্রমের পরেই আমাদের উপস্থাপন করতে হবে, তাই বিষয়টি যেন খুব জটিল না হয় সেদিকে কি লক্ষ্য রাখবো। পয়েন্ট নাম্বার 4, এই কাজ করতে গিয়ে যেন আলাদা অর্থ ব্যয় করতে না হয় সেদিকেও কি খেয়াল রাখবো বা বিবেচনা করব। নাম্বার 5, সর্বশেষ আমরা কোন বিষয় নিয়ে কাজ করতে চাই তা শিক্ষককে জানাবো এবং শিক্ষকের মতামত নিয়েই বিষয়টি চূড়ান্ত করব। শিক্ষার্থী, আমরা পৃষ্ঠা নাম্বার 8 চলে যাই। 8 কি বলা আছে দেখি। দলীয় আলোচনা ও সমস্যা অথবা বিষয়বস্তু চূড়ান্তকরণ। আমরা যে বিষয় বা সমস্যা নিয়ে কাজ করতে চাই সেই বিষয়টি নির্ধারণ করে ফেলার পর আমরা দলের মধ্যে কাজ ভাগ করে নেব। কে কোন অংশটুকু তথ্য খুঁজে নিয়ে আসবো তা ঠিক করে নিব। এখন আমরা নিজেদের দলের জন্য নিচের ছকটি কি করি, পূরণ করি। নিচে একটা ছক দেখতে পাচ্ছ, ছকে কি বলা আছে দেখি। দলের নাম, যে সমস্যাটি কাজ করার জন্য বাছাই করা হয়েছে, সমস্যা সম্পর্কিত সম্ভাব্য তথ্যের তালিকা, উৎসের তালিকা, প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থী, এই ছকের নমুনা উত্তর তোমাদের দেখাচ্ছি, তোমরা তা সংগ্রহ করে রাখতে পারো অথবা বইয়ের পৃষ্ঠায় লিখে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। নমুনা উত্তর, দলের নাম। দলের নাম দিতে পারো তোমরা কি, শাপলা। দলের নাম কি দেবা, শাপলা। যে সমস্যাটি কাজ করার জন্য বাছাই করা হয়েছে, করোনা ভাইরাস নিয়ে কি কি ভ্রান্ত ধারণা আছে এবং করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো কি কি। সমস্যা সম্পর্কিত সম্ভাব্য তথ্যের উৎসের তালিকা। কি কি উৎস, পত্রিকা, টেলিভিশন, ইন্টারনেট, শিক্ষক, অভিভাবক, ডাক্তার। প্রস্তুতি। প্রস্তুতি হিসেবে দলের মধ্যে কাজ ভাগ করে কি নিতে হবে। সে অনুযায়ী বাড়ির কাজ হিসেবে প্রত্যেক দল নির্ধারিত বিষয়কে বিষয়কে কোন অংশে কি তথ্য খুঁজে পেয়েছে তা খাতায় লিখে রাখি। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় কি বলা আছে দেখি। সেশন 4। সেশন 4 কি ওয়ার্ড এর খেলা। ইতোমধ্যে আমাদের দল কোন সমস্যা নিয়ে কাজ করতে চায় তা নির্ধারণ করেছি এবং কিছু তথ্য সংগ্রহ করেছি। দ্বিতীয় সেশনে আমরা জেনেছি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। ইন্টারনেট থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে কি ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করার একটি নিয়মের কথা বলা হয়েছে। আজ আমরা কি ওয়ার্ড নিয়ে একটি খেলা খেললে কেমন হয় বলো তো। পয়েন্ট নাম্বার 1, খেলার নিয়ম দেওয়া আছে দেখি কি দেওয়া আছে। খেলাটি মূলত আমাদের শিক্ষক সহ খেলবো। শিক্ষক মনে মনে একজন বিখ্যাত ব্যক্তি, স্থান, চলচ্চিত্র, বই বা দেশ ভাববেন, কিন্তু আমাদের জানাবেন না। আমরা বিভিন্ন প্রশ্ন করে খুঁজে বের করব শিক্ষক আসলে কোন ব্যক্তির স্থান বা বই মনে মনে ধরে রেখেছেন। এখানে খেলার মূল নিয়ম হচ্ছে শিক্ষক শুধু হ্যাঁ বা না উত্তর দিতে পারবেন আর সর্বোচ্চ 20টি প্রশ্ন করতে পারবো। অর্থাৎ আমাদের এমন প্রশ্ন করতে হবে যেন শিক্ষকের উত্তর হ্যাঁ বা না হয়। শিক্ষক খেলার শুরুতেই বলে দিবেন উনি কি ব্যক্তি ভাবলেন, নাকি চলচ্চিত্র ভাবলেন, নাকি অন্য কিছু। খেলার উদাহরণটা দেখা যাক। খেলার, মনে করি আমাদের শিক্ষক মনে মনে ধরছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষক বলে দিবেন আমি একজন বিখ্যাত ব্যক্তির কথা ভাবছি। এবার আমাদের প্রশ্ন করার পালা। পয়েন্ট নাম্বার 1, শিক্ষার্থী প্রশ্ন করবে যে ব্যক্তিটি কি নারী। শিক্ষক বলবেন না। শিক্ষার্থী আবার প্রশ্ন করছে ব্যক্তিটি কি জীবিত। শিক্ষক উত্তর দিচ্ছেন না। 3 নাম্বার, শিক্ষার্থী প্রশ্ন করছেন ব্যক্তিটি কি রাজনীতিবিদ। শিক্ষক বলছেন না। 4 নম্বর, শিক্ষার্থী প্রশ্ন করছেন ব্যক্তিটি কি লেখক। শিক্ষক বলছেন হ্যাঁ। 5 নম্বর, শিক্ষার্থী আবার প্রশ্ন করছে ব্যক্তিটি কি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। শিক্ষক বলছেন না। নাম্বার 6, শিক্ষার্থী আবার প্রশ্ন করছে ব্যক্তিটি কি বাংলায় লিখেন। শিক্ষক বলছেন হ্যাঁ। নাম্বার 7, শিক্ষার্থী আবার প্রশ্ন করছে ব্যক্তিটি কি উপন্যাস লিখেন। শিক্ষক উত্তর দিচ্ছে হ্যাঁ। নাম্বার 8, শিক্ষার্থী প্রশ্ন করছে আবার ব্যক্তিটি কি কবিতাও লিখেন। শিক্ষক বলছেন হ্যাঁ। নাম্বার 9, শিক্ষার্থী ব্যক্তিটি কি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখেছেন। শিক্ষক উত্তর দিচ্ছেন হ্যাঁ। পেয়ে গেলাম আমাদের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থী, আমরা এখন পরের পৃষ্ঠায় চলে যাই। এভাবে শিক্ষকের সাথে আমরা খেলাটি খেলবো।
চাইলে আমরা খেলাটিকে মনের মতো একটি নাম দিতে পারি। খেলাটি ইচ্ছামতো একটি নাম দিই। এই জায়গায় কি শিক্ষার্থী একটি নাম দিবা খেলাটির একটি নাম। আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবো ইন্টারনেট কিন্তু এই খেলাটির মতো করেই কাজ করে। অনেক তথ্য থেকেই ওয়ার্ড অনুযায়ী আমাদের জন্য আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে দেয়। আমরা যদি উপরের খেলার উদাহরণ থেকে দেখি, আমাদের সর্বশেষ ৯ নম্বর প্রশ্নটি দিয়েই ইন্টারনেটে প্রশ্ন করতাম কে গীতাঞ্জলি লিখেছেন। তাহলে আমাদের উত্তরটি বের হয়ে আসতো। অর্থাৎ আমরা ইন্টারনেটকে যদি যথাযথ প্রশ্ন করতে পারি তাহলে উত্তর পেয়ে যাব আরো সহজে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমরা পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।